বাসর ঘরে বধূ বেশে বসে আছে আনহা। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে। আনহার বেশ অদ্ভুত লাগছে বধূ বেশে এইখানে বসে থাকতে। একটু অবাক হওয়ার কথা, আনহা কেন তার হাজবেন্ড রুমে বসে এমন করছে। হ্যাঁ, প্রতিটা মেয়ের হয়তো এই সময় ভয় লাগে বা অন্যরকম ফিলিংস হয়, কিন্তু আনহার ক্ষেত্রে তা সম্পূর্ণ আলাদা। বিয়েটা আসলে কেমন ছিল তা ঠিক বলতে পারছে না। বিয়েটা পারিবারিকভাবে ঠিক হলেও শেষে বাধ্য হয়ে পরিবার তাকে বিয়েটা দিয়েছে। কেন এমনটা হয়েছে ঠিক বুঝতে পারছে না আনহা। আজ আনহার বিয়ের কথা ছিল, বিয়েটাও হয়েছে, কিন্তু যার সাথে হওয়ার কথা ছিল তার সাথে নয়, বরং অন্য কারো সাথে। এমনটা নয় তানহা তাকে চিনে না, তাকে সবচেয়ে বেশি জানে আনহা। সবচেয়ে বেশি যদি কেউ ভালো করে জানে তবে সে হচ্ছে আনহা। কিন্তু হয়তো জানাটাই বড় না, চেনাটাই বড় কথা। অদ্ভুত হলেও সত্যি, আনহার বিয়ে তার চেয়ে প্রায় 5 বছরের ছোট একটা ছেলের সাথে হয়েছে। আর ছেলেটা আর কেউ নয়, তার স্টুডেন্ট, তবে স্কুল বা কলেজের নয়। ছেলেটার ছোটবেলার প্রাইভেট টিউটর ছিল আনহা। এবার পরিচয় আসা যাক। ইহান হচ্ছে আনহার সেই স্টুডেন্ট যার সাথে অর্নি মানে আনহার বিয়ে হয়েছে। ইহানের পুরো নাম ইহান আহমেদ অয়ন, ডাকনাম অয়ন। যদিও আনহার কাছে সে ইহান নামেই, যেমন ইহানের কাছে অর্নি আনহা। আনহা নামটা ইহানের টাকা। ইহান আনহাকে এই নামেই সম্বোধন করতো সবসময়। ইহানের বয়স সবে 21 বছর, উচ্চতা 6 ফুট প্লাস, মেয়েদের মতো দুধ সাদা ফর্সা, একটু আঁচল লাগলেও লাল হয়ে যায়। ধনী বাবা মায়ের একমাত্র সন্তান। ওর বাবা একজন বিজনেসম্যান। বয়স মাত্র 21 বছরে মাস্টার শেষ করে ইহান, এখন আবার বাবার বিজনেস সামলায়। ধনী পরিবারের হলেও ইহান অন্য স্বভাবের একটি ছেলে, বেশ শান্তশিষ্ট আর চাপা স্বভাবের। কয়েকটা জিনিস নিয়েই ওর দুনিয়া। আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে আনহা। পুরো নাম আনহা মাহমুদ অর্নি, সবাই অর্নি বলেই ডাকে। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চ, দেখতে যথেষ্ট সুন্দরী, কোনো দিক দিয়ে কারো চেয়ে কম যায় না। বেশ খোলামেলা আর প্রাণোচ্ছল স্বভাবের। আনহার বয়স এখন 26। হ্যাঁ, একটু বেশি না হলেও কম নয়, কারণ আমাদের মধ্যবিত্ত সমাজে এই বয়সী মেয়েরা অবিবাহিত থাকলে যা হয় আর কি। তবে লেট করে বিয়ে করা ইচ্ছাকৃত নয়। মধ্যবিত্ত হলেও আনহাদের আর্থিক অবস্থা সচ্ছল বলা চলে, কোনো কিছুর কমতি নেই। পড়ালেখায় যথেষ্ট ভালো আনহা, আর ওর মা বাবাও তাই একমাত্র মেয়ের পড়ালেখা নিয়ে কোনো বাধা দেয়নি। আনহা যখন ভার্সিটিতে ওঠে তখন ওর রিলেশন হয় একটা ছেলের সাথে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবেই বিদেশে পড়ার সুযোগ পাওয়ার কারণে ওর বিএফ চলে যায়, আর সম্পর্কের ওইখানেই ইতি টানা হয়। তারপর আর কিছু ভাবেনি আনহা এইসব নিয়ে। বিয়ের প্রস্তাব আসতো প্রচুর, কিন্তু না করে দেয়। মাস্টার্স কমপ্লিট হওয়ার পর আনহা নিজেই ভাবে এবার ওর বিয়েটা করা উচিত, আর ওর বাবা মাও বলেছিল, তাইও রাজি হয়ে যায়। বিয়েও ঠিক হয়ে যায়, কিন্তু তখনই ঘটে অন্য বিপত্তি। অজানা কারণে আনহার বিয়েটা ভেঙে যায়। পরে আবার বিয়ের জন্য ট্রাই করা হলে বারবার একই ঘটনা রিপিট হতে থাকে। বিয়েটা হতে গিয়েও হয় না। ছেলেপক্ষ নানা অজুহাত দেখিয়ে না করে দেয়। একসময় আনহার জন্য সম্বন্ধ আসাই বন্ধ হয়ে যায়। এটা নিয়ে আনহার মাথা ব্যথা না হলে ওর বাবা মা খুব ভেঙে পড়ে। একমাত্র মেয়ে বলে কথা, কারণ পাড়া প্রতিবেশী আত্মীয়রা ছেড়ে কথা বলবে না। এভাবেই প্রায় 2 বছর কেটে যায়। আনহার এখন বয়স 26 বছর। এখন বিয়ের প্রস্তাব আসাই বন্ধ হয়ে গেছে, কিন্তু তখনই একটা বিয়ের প্রপোজাল আসে আনহার জন্য। খোঁজখবর নিয়ে দেখে ছেলে ভালো, কিন্তু একটু গরিব। আনহার আপত্তি না থাকলে ওর বাবার থাকে, কিন্তু তবুও মেয়েকে বিয়ে দিয়ে সুখী করতে পারবে এটা ভেবে শান্তি পায়। তাই ঠিক করে ছেলেকে নিজে হেল্প করবে, এমন চিন্তা করিয়ে আনহার বিয়েটা ঠিক করে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। বিয়ের সময় জানতে পারে ছেলে আনহাকে বিয়ে করবে না, যে মেয়ের সাথে সম্পর্ক ছিল তার সাথে পালিয়েছে। যদিও কথাটা কারোরই বিশ্বাসযোগ্য ছিল না, কিন্তু তবু সত্যি। এটা দেখে আনহা ভেঙে পড়ে। এবার আনহা নিজেই কষ্ট পেয়েছে। এতদিন পর বিয়ে ঠিক হলো, তাও ভেঙে গেল। নিজের চেয়ে বেশি কষ্ট বাবা মায়ের জন্য লাগছে, কারণ তারা এবার খুব আশা নিয়েছিল। এতদিন পর ওর বিয়ে ঠিক হয়েছে, অথচ শেষ মুহূর্তে এসে সবটা শেষ হয়ে গেছে। আনহা বউ সেজে নিজের মনে কাঁদছিল ঘরে বসে। এদিকে নানা লোকেই নানা কথা বলা বলি করছিল।
ওই যেমন বলে তেমনই ওর বাবা যেন পাথর হয়ে বসে আছে। এমনিতে আনহার বিয়ে হচ্ছিল না, তার যেটা হয়েছে সেও তাও ভেঙে গেল। এখন কেউ আনহাকে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। অনেকে এসে আনহাকে বাজে কথা বলছিল, কিন্তু ওদের শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখনই ইহান আসে। ইহান এসে আনহার বাবার কাছে গিয়ে ওনার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। দেখো বাবা ইহান, আজ আমার সবটা শেষ হয়ে গেল। আমার মেয়েটার বিয়ে হতে গিয়েও ভেঙে গেল। আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেল। আমি আমার মেয়ের চোখে অপরাধী হয়ে গেলাম বাবা, অপরাধী। ওকে সুখী করতে পারলাম না। এখন আমি আমার মেয়েকে কিভাবে বিয়ে দেব, আর কেই বা ওকে বিয়ে করবে? আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি ওনাকে বিয়ে করতে চাই। এসব কি বলছো তুমি? আপনার ঠিক শুনেছেন, আপনি যদি চান তবে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু তুমি তো ওর চেয়ে অনেক ছোট। আমি জানি আমি ওনার ছোট, কিন্তু ওনাকে বিয়ে করতে চাই। এখন আপনি যদি রাজি থাকেন তো তবে। না বাবা, আমার মেয়ের সম্মান বাঁচানোর জন্য আমি তোমার সাথে। আমি আমার কথা জানিয়েছি, বাকিটা আপনারা ভেবে দেখুন। আনহার বাবা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু রাজি হওয়া ছাড়া আনহার বাবার আর কোনো পথ খোলা নেই। কারণ বিয়ে ভাঙার চেয়ে ইহানের সাথে বিয়ে হওয়া ভালো। ইহানের বয়স কেবল 21, তবে সে মাস্টার্স কমপ্লিট করেছে। এখন বাবার বয়স ব্যবসা দেখছে, আর ওর চেয়ে ভালো ছেলে আনহার জন্য তিনি নিজেও পাবেন না। কিন্তু তোমার বাবা মা কি মেনে নেবেন? ওইটা আমার উপর ছেড়ে দিন, আমি ওনাদের একমাত্র সন্তান, ওনারা ঠিকই মেনে নেবেন। আপনি বিয়ের ব্যবস্থা করুন। তখন আনহা চেয়েও কিছু করতে পারেনি। আনহা বিয়েটা করতে চায়নি, কিন্তু বাবা মায়ের মুখ চেয়ে না করতে পারেনি। তাই বাধ্য হয়ে সে তার স্টুডেন্টকে বিয়েটা করেছে। তখনই দরজাটা খোলার শব্দ হয়, আর আনহা বর্তমানে ফিরে আসে। আনহা তার দিকে তাকাতেই দেখে ইহান এসেছে। আনহা এবার ঘরটাকে ভালোভাবে দেখে নেয়। কোনো প্ল্যানিং ছাড়া কতটা সুন্দরভাবে ঘর সাজানো যায় তাও এই কম সময়ে আনহার জানা ছিল না। পুরো রুম বেরি ফুড আর লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে আনহার মনের মতো করে। ইহানকে দেখে আনহা বিছানা থেকে নেমে ওর কাছে যায়। ইহান একটা বুট নিয়ে দাঁড়িয়ে আছে। ইহান, আমি জানি তুই। জিয়া ভাই কামড় দিয়ে, কারণ ইহান আনহাকে খুব সম্মান করে, কিন্তু আনহা ওকে তুই করেই ডাকে, কারণ খুব ছোট থেকেই চেনে ওকে। দেখো ইহান, আমি জানি তুমি আমার সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করতে রাজি হয়েছ। তাই আমি চাই না কোনো জোরের সম্পর্কে থাকো তুমি। আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। আর এমনিতেও আমি তোমার বয়সে অনেক বড়, তাই। আপনি কি আর কিছু বলবেন? মানে এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে? কিছু কি চাই আপনার? এই তুই শুনতে পাচ্ছিস না আমি তোকে কিছু বলছি? বলুন, কি বলবেন? আচ্ছা, আমি যদি তোর মতো পিচ্চিকে জামাই নিয়ে সংসার করি তখন লোকে কি বলবে? আর আমরা কেউ ইচ্ছে করে বিয়েটা করতে চাইনি, তাই বলছি আমায় ডিভোর্স দে। দেখুন, আপনি বড় হয়েছেন ঠিকই, কিন্তু আপনার ম্যাচুরিটি এখনো আসেনি। আমার স্টুডেন্ট হয়ে তুই আমায় জ্ঞান দিস? এত সাহস তোর? স্কেল কই? দেখুন, এখানে আপনি আমাকে পড়াচ্ছেন না, আর না আমি আপনার স্টুডেন্ট, আমি হাজব্যান্ড হয়ে আপনার। এটাই তো বুঝতে পারছিস না, তাই তো ডিভোর্স চাইছি। আচ্ছা, কোন আইনে বিয়ের দিন রাতে 12টা বাজে ডিভোর্স দেওয়া যায়? ডিভোর্সের জন্য না হলেও 6 মাস টাইম লাগে। তাই তো, এটা তো ভাবিনি। তার মানে 6 মাস এখানে থাকতে হবে। ওকে, সমস্যা নেই, আমি কাল বাসায় চলে যাব আর 6 মাস পর ডিভোর্স দিয়ে নিব। ইহান আনহার কথা শুনে উঠে দাঁড়ায়, তারপর আনহার দিকে এগিয়ে যায়। আনহার কাছে আসতে আনহা ওই পাশে কিছু দেখতে পায় না, কারণ বয়সে আনহা বড় হলেও হাইটে ইহান অনেক বেশি বড়, 6 ফুটের বেশি। ইস, আগেই তুই ভালো ছিলি, কান টানতে সুবিধা হতো, এখন ধরতেও পারবো না। আপনার উদ্ভট চিন্তা শেষ হলে শুতে চলুন প্লিজ, আমার কাজ আছে। কিন্তু ঘুম আসবে না, কাল বাসায় গিয়ে ঘুমোবো। আপনার ডিভোর্স চাই, তাই তো? নইলে কি তোর মতো পিচ্চির সাথে সংসার করব? পাগল আমি। আনহা কথাগুলো যেন ইহানের কানেই গেল না। ঘোর দৃষ্টিতে আনহা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। ইহান আনহাকে টেনে কাছে আনে, তারপর খুব সফটলি আনহার ঠোঁট স্পর্শ করে। এটা দেখে আনহা অবাকের শীর্ষে চোখ বড় করে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি করলো এটা ইহান? ও 24,000 ভোল্ট ঝাটকা খেয়ে দাঁড়িয়ে আছে। ইহান আনহার গালে হাত দিয়ে নেশা দৃষ্টি কাটিয়ে ওর থেকে সরে দাঁড়ায়। পিচ্ছি হলেও আমি আপনার হাজব্যান্ড, আর ডিভোর্স পেতে হলে আপনাকে 6 মাস সেখানে থাকতে হবে আমার স্ত্রী হয়ে। তুই? আমি।
তারপর আনহাকে কোলে তুলে ছাদে নিয়ে যায়। আনহা অবাক হয়ে ইহানকে দেখতে থাকে, আর ইহান তা দেখে বাঁকা ঠোঁটে হাসতে থাকে। তারপর কোলে তুলে ছাদে নিয়ে আনহাকে দোলনায় বসিয়ে ওর কপালে ঠোঁট শুয়ে দেয়। তারপর বলে, আপনাতে আমি তোমাকে চাই, কিন্তু তুমি করো না। তাই তো তুমি আমার আপনিময়, তুমি আমার অপ্রত্যাশিত ভালোবাসাময়। আনহা অবাক হয়ে দেখে ইহানকে। ইহান দোলনায় বসিয়ে দোলনা দোলায়। তারপর আনহার কোলে মাথা রেখে আনহার হাত নিজের মাথায় দেয়। চুলগুলো একটু টেনে দিন না। আনহা নিজের অজান্তে ইহানের চুলগুলো টানতে থাকে, আর ইহান পরম আবেশে ঘুমিয়ে পড়ে আনহার কোলে। তখনই আনহা ফিরে যায় অতীতে, যেদিন ইহানের সাথে ওর প্রথম দেখা, প্রায় 13 বছর আগে কথা। তখন আনহা কেবল ক্লাস 7-এ পড়ে। তখনই একদিন টিফিনের সময় মাঠের শেষে বসা একটা ছোট্ট ছেলেকে দেখতে পায়। ছেলেটা রোগাসোগা হলেও বেশ কিউট দেখতে। লম্বা লম্বা চুলগুলো চোখের ওপর বাড়ি খাচ্ছে। পিচ্ছিটাকে দেখেই বোঝা যাচ্ছে টিফিনের বদলে বাকি বাচ্চাদের হাতে মার খেয়ে মাঠের কোনায় টিফিন বক্স হাতে নিয়ে বসে আছে। এভাবেই কয়েকদিন আনহা দেখে ছেলেটাকে, কিন্তু একদিন দেখে ছেলেটা টিফিন বক্স না খুলেই গাল ফুলিয়ে বসে আছে। সেদিন আনহা নিজে থেকেই ওর কাছে যায়। এই পিচি কি করছিস একা একা বসে? আনহা গিয়ে বেঞ্চে বসতেই ছেলেটি দৌড়ে পালিয়ে গেল। এটা থেকে আনহা নিজেকে দেখে নিল। না, সবাই পেতনি বললেও এখন তো আমাকে মানুষের মতো লাগছে, তাহলে পালালো কেন? কিছুক্ষণ ভেবে তার মানে ও সত্যি ভূত দেখেছে? ভূত? বলে নিজেও দৌড় দিল। পরের দিন আনহা সেই একভাবেই ছেলেটাকে দেখতে পায়। এটা কেমন ছেলের বাবা, কথাও বললো না, আবার পালিয়েও গেল। আনহা আবার ওর কাছে যায়। এই পিচি, কাল কথা না বলে ওভাবে পালিয়ে গেলে কেন? কি ব্যাপার, কথা বলবে না নাকি? ইহান ড্যাব ড্যাব করে আনহার দিকে তাকিয়ে। কত কিউট ছেলেটা, কথা বলতে পারে না। তারপর আনহা ইশারায় ইহানকে কিছু বোঝাতে চেষ্টা করে, কিন্তু ইহান কিছুই বুঝতে পারে না। না পেরে ওর নিচের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বসে থাকে। ইস, আগে যদি বিটিভি সাংকেতিক খবর মন দিয়ে দেখতাম, তাহলে আমিও আজ এই পিচির সাথে কথা বলতে পারতাম। আচ্ছা এই পিচি শোন। কিন্তু কই, এখানে তো কেউ নেই। আনহা সামনের দিকে তাকিয়ে দেখে পিচ্ছি চলে গেছে। আনহা বুঝতে পারে টিফিন পিরিয়ড শেষ। এভাবে প্রতিদিন আনহা টিফিন পিরিয়ডে ইহানের কাছে গিয়ে একা একা বকবক করত, আর ইহান মাথা নিচু করে শুনত, একটা কথাও বলতো না। প্রথম প্রথম ইহানের বিরক্তি লাগলেও পরে ইহান আনহার কথাগুলো শুনে যেত, কারণ ইহান নিজ থেকে কারোর সাথে মিশতে পারত না কখনো। আনহাই প্রথম যে ইহানের কাছে সে ওর সাথে কথা বলতো। আজ অর্নি পিচি ছেলেটার সাথে কি এমন কথা বলিস? আর বলিস না, ছেলেটা কথা বলতে পারে না, আর সবাই ওকে মারে। আমার খুব খারাপ লাগে, তাই আমি ওর সাথে গিয়ে কথা বলি। আমার ভালো লাগে কথা বলতে। আদরের মতো হাত পা মুখ ব্যাকাস কেন? আরে ও তো বোবা কালাও হবে, শুনতে পায় না, তাই এরকম ভাবে বলি, যতটুকু বোঝে আর কি। তা আইডিয়া কেমন? মতো এলিয়েনের আইডিয়া, এলিয়েনের মতন। অন্তি, ওই দেখ তোর জান ওরে আমার ফুচুকো জানো, দাঁড়াও আসছি আমি। ফুচকা। তারপর দুজন মিলে ফুচকা খায়। ইহান স্কুল থেকে বেরিয়ে আনহাকে ফুচকা খেতে দেখে ঠোঁট উল্টে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, যেন কিছুই বুঝতে পারছে না। তখনই ওর গাড়ি আসে, আর ইহান নিচের দিকে তাকিয়ে চলে যায়। পরের দিন টিফিন পিরিয়ডে ইহান টিফিন বক্স খুলে বসে থাকে, কিন্তু কিছু খায় না। ঠিক তখনই আনহা আসে। এই কয়দিনে ইহান আনহাকে সহজভাবে নিতে না পারলেও আনহার কাছে ইহান যেন ওর একটা ফ্রেন্ড হয়ে গেছে। ও প্রতিদিন এসে ইহানের সাথে বকবক করে নিজের সারাদিনের কাজের বিস্তারিত বর্ণনা করে, কিন্তু ইহান শুনতে চায় কিনা তা শুনতে চায় না। আনহা নিজের টিফিন বাটি নিয়ে এসে ইহানের পাশে বসে পড়ে। ইহান প্রতিদিনের মতোই নিজের টিফিন বক্সটা একবার খুলে দেখে, তারপর বন্ধ করে নেয়। আর ইহানের পাশে বসে আনহা খেতে থাকে আর বকবক করতে থাকে। জানিস পিচ্ছি, আজ আমি নিজের হাতে খাবার বানিয়েছি, ঝাল মিষ্টি আর টক, একদম আমার মনের মতো। আহা কি খেতে! আনহার এমন কথা ইহান আজকে টিফিন বক্সটা একটু ইচ্ছে নিয়ে খুলল, কিন্তু খুলে হতাশ হয়ে আবার তা বন্ধ করে নিল। তারপর মুখ ভার করে নিচের দিকে তাকিয়ে রইল। আচ্ছা তুই টিফিন খাস না কেন? তোর কি খিদে পায় না নাকি? আচ্ছা তুই কি এনেছিস দেখি? ইহানের হাত দেখে বাটিটা নিয়ে নেয়। এমা, এইসব কি? এসব ছাইপাশ কেউ কিভাবে খায়? তুই এসব কিভাবে খাস রে? আমার তো দেখেই বমি আসছে। ইহান নিচের দিকে তাকিয়ে চুপ করে আছে। এবার আনহা বুঝতে পারে ইহান না খেয়ে কেন প্রতিদিন তা ফেলে দেয়, কারণ বাটিতে স্যান্ডউইচ, ফল আর একটা সিদ্ধ ডিম আছে।
এসব এইটুকু ছেড়ে কেমনও যে কারো কাছে বিরক্তিকর। তোর কি খিদে পেয়েছে? ইহান মাথা নেড়ে না বলল। আনহা দেখলো ইহান ওর খাবারের দিকে তাকাচ্ছে বারবার। বেশ বুঝতে পারছে ও আনহার খাবারটা খেতে চায়, কিন্তু বলতে পারছে না। এখন আমি এতগুলো খাবার কিভাবে খাবো? আর আমি তো খাবার ফেলতে পারি না। আল্লাহ, নইলে পরে কপাল থেকে খাবার উঠায় নিবে। আল্লাহ আল্লাহ প্লিজ, তুমি আমার কপাল থেকে খাবার উঠিয়ে নিও না। আমি ইচ্ছে করে খাবার নষ্ট করছি না, নেহাত খেতে পারছি না তাই। আচ্ছা, আমি যদি কাউকে খাওয়াই, এ পিচি প্লিজ আমায় হেল্প করে খেতে। তুই হেল্প করলে আল্লাহ রাগ করবে না, আর আমার কপাল থেকে খাবারও উঠবে না। তুই কি চাস আল্লাহ খাবার উঠায় নিক? ইহান মাথা নেড়ে না বলল। তাহলে খা না পিচ্ছি প্লিজ। ইহান খাবারটার দিকে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। নে। ইহান খেতে গেল কিন্তু পারল না, কারণ পরোটার সাথে আনহার বানানো পাও ভাজির ভাজিটা উঠাতে পারল না। এটা দেখে আনহা হেসে নিজেই ওকে খাইয়ে দিল। ইহান এই প্রথম কারো হাতে খেলো। ছোট হলে ওকে নিজের কাজ নিজেকেই করতে হয়। ও আনহার দিকে তাকিয়ে খেয়ে যাচ্ছে। আরো খাবি? ইহান মাথা নেড়ে না বলল। ইহান খাবারটা খেয়ে ফোকলা দাঁতে একটা মুচকি হাসি দেয়। এই প্রথম ইহানের মুখে হাসি দেখলো আনহা। ওর পেটটা ভরে গেল। তখনই ঘন্টা দিয়ে দেয়। ইহান চলে যায়, আর আনহা নিজের বাটির দিকে তাকিয়ে ঠকিয়ে বাটিতে লেগে থাকা ভাজিটা আঙুল দিয়ে মুছে খেয়ে কান্না করে দেয়। তারপরও চলে যায়। টিফিনে কিছু পায় না বলে ছুটির পর বাসায় গিয়ে খাওয়া শুরু করে। কি রে, এভাবে আসছিস কেন? খিদা লাগছে, খাবার দাও। যাওয়ার সময় কতটা খেয়ে গেলি, টিফিনেও নিয়ে গেলি, এখন আবার এত খিদে? আব্বু। আচ্ছা থাম, দিচ্ছি। এভাবেই আনহার সাথে ইহান ও ওর সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সেখানে কথা আনহা বলতো, ইহান শুধু শুনতো। এমন করে ওদের দিনগুলো কাটতে লাগলো। কিছুদিন পর হঠাৎ আনহা স্কুলে আসা বন্ধ করে দেয়, আর প্রতিদিন টিফিনের সময় ইহান আনহার জন্য অপেক্ষা করত, কিন্তু আনহা আসতো না। তাই ও বাসায় ফিরে প্রচন্ড কান্না করত, কারণ আনহা ছাড়া ইহানের কোনো সঙ্গী ছিল না। আনহাই ছিল ওর একমাত্র সঙ্গী। এভাবে কয়েকদিন কাটার পর আনহা স্কুলে আসে। আনহা বরাবরের মতোই টিফিনের সময় ওই বেঞ্চে গিয়ে ইহানের পাশে বসে। আনহাকে দেখে ইহান মুখ ফিরিয়ে চলে যেতে নেয়। তখনই আনহা ইহানের হাত ধরে নেয়। এই পিচি, কই যাস? রাগ করেছিস আমার উপর? আসলে এতদিন আমার অসুখ ছিল, তাই আসতে পারিনি। বললাম তো সরি। আচ্ছা এই দেখ, তোর জন্য আমি নিজের হাতে পাও ভাজি বানিয়ে এনেছি, তুই পছন্দ করিস বলে। এখনো রেগে থাকবি? আচ্ছা তোকে কথা দিচ্ছি, আর কোনোদিনও তোকে না বলে কোথাও যাব না। কিছু হলে তোকে বলবো, এবার তো খা। বুঝতে পেরেছি। বলে ইহানকে টেনে নিজের হাতে খাইয়ে দেয়, আর ইহানও চুপচাপ আনহার হাতে খেয়ে নেয়। বড্ড বেশি মানি পিচিটা, কিন্তু আদর করলে সব ঠিক হয়ে যায়। এই জন্যই তো তোকে ভালোবাসি। চল পিচি, তোর নামটাও আমার এখনো জানা হলো না। যাই হোক, পিচিটাই ঠিক আছে। এভাবে আনহার সাথে কাটতে থাকে ইহানের দিনগুলো। ভাগ্যের পরিহাসে দুইটি ছোট্ট হৃদয় একে অপরের সাথে জড়িয়ে যায়। ইহান আনহাকে পেয়ে নিজের সঙ্গী পেয়েছে, আর আনহা পেয়েছে কথা বলার মানুষ। বর্তমান আনহা ঘুমের ঘরে নিজের উপর কিছু ফিল করতে পারে, আর ঠোঁটের উপর কিছু স্পর্শ করতে পারে। কিছু একটা আনহাকে খুব শক্ত করে ধরে আছে। আনহা চেয়েও নিজেকে ছাড়াতে পারছে না। নিজের চোখ মেলে দেখার শক্তি হারিয়ে ফেলেছে আনহা। ও বারবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হয় আনহা। এবার আনহা সহ্য করতে পারে না, দম বন্ধ হয়ে আসছে আনহার। তাই খুব জোরে চিৎকার করে ওঠে। পুরো শরীর ঘামে ভিজে গেছে। আশেপাশে দেখতে দেখে ও ইহানের রুমে বেডের উপর শুয়ে আছে, কিন্তু ও তো দৌড় নেয়। তাহলে কি ইহান? কিন্তু কই ইহান? আনহা গিয়ে লাইট জ্বালাতে দেখে ইহান সোফায় শুয়ে আছে, আর কানে হেডফোন লাগানো। ও, তার মানে এই জন্য ও আমার চিৎকার শোনেনি। যাক, ভালোই হলো, নইলে ওকে কি বলতাম। কিন্তু এটা যদি আবার হয় তবে? তারপর আনহার আয়নার দিকে চোখ গেল। আনহার চোখ কপালে। এটা তখনই আনহার নিজের দিকে চোখ যায়। ওর শরীরে কোনো অর্নামেন্ট নেই, শুধু শাড়িটা রয়েছে। কিন্তু তাহলে গয়নাগুলো গেল কই? কে খুললো? আনহা তো খোলেনি। তাহলে কি ইহান? আয়নার সামনে দাঁড়াতেই কেঁপে ওঠে আনহা। বরাবরের মতো হয়েছে, কয়েকটা জায়গায় লাল হয়ে গেছে আনহার। এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু সেখানে কেউ ছিল না। এখানে তো ইহান আছে, তাহলে কিভাবে হলো বুঝতে পারছে না। কারণ ঘুমের ঘরে বা অন্য কারো কারণে বিগত 4 বছর যাবৎ এটা হয়ে আসছে। কিন্তু এটা
কখনো হয়নি আনহার সাথে। আনহার এবার খুব ভয় লেগে যায়। ইহান, ইহান, কি হয়েছে আপনার? এভাবে আমায় ডাকছেন যে, তাও এত রাতে? তুমি? আপনার অর্নামেন্টস আমি খুলেছি। আসলে আপনার ঘুমোতে সমস্যা হচ্ছিল তাই। আসলে আমি বলতে চাচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? মানে আপনি তো বললেন আমাকে নিয়ে সংসার করবেন না, তাহলে? শালা স্টুডেন্টের বাচ্চা, পড়া বুঝতেছে না নাকি? তুই সমাজ আর বিজ্ঞানের পার্থক্য বুঝোস না? এখন এটাও বুঝাবো, আমার ভয় করতেছে, তাই বলছি। থাক, আর বোঝাতে হবে না। আমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, অল্প কথাই বলছি। চলুন। গাধা একটা, সে নাকি আবার ভালো স্টুডেন্ট। আচ্ছা চলুন। তারপর আনহা গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইহান বিছানায় যেতেই, এই তুই এখানে উঠবি না, তাহলে? ওই যে চেয়ার, ওটা এনে আমার এখানে বসে থাক। আমি তোর টিচার, আমার কথা তোকে শুনতে হবে। হুম। তারপর আনহা ঘুমিয়ে পড়ে। আর ইহান ওর মাথার পাশে বসে ওর চুলে বিলি কেটে দিলে আনহার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দিনটার জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। আমি যখন থেকে বুঝতে শিখেছি, শুধু আপনার সাথে এই দিনটা ভেবেছি। এভাবে আমার রুমে আপনাকে বউ বেশি আমার এতটা কাছে দেখতে পাবো, এইটা একটা স্বপ্ন আমার জন্য। আর সেটা আপনি সত্যি করে দিলেন। আই লাভ ইউ আনহা, ভালোবাসি আপনাকে খুব বেশি। বাকিটা রাত আনহাকে দেখতে দেখতে কাটিয়ে দেয়। সকালে না। আনহা, আনহা আপনি শুনছেন? এ কি হয়েছে মা? মা না, স্টুডেন্ট আপনার। এই কি হয়েছে? সকাল সকাল গাধা মতো ডাকিস কেন? হ্যাঁ, মানে? সরি, ওটা মোরগ হবে। ও আচ্ছা চলুন। আচ্ছা, এই এখন আমি উঠে কি করব? নামাজ পড়বেন। ও আচ্ছা, আপনি নিজেকে আমার টিচার বলেন, অথচ আপনার স্টুডেন্ট আপনাকে নামাজ পড়তে বলছে। আর আপনি অজুহাত দেখাচ্ছেন। টিচারকে দেখে স্টুডেন্ট শেখে, আমি আপনাকে দেখে। থাক, বুঝতে পেরেছি। আর জল ঘোলা করে লাভ নেই, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। হায় আল্লাহ, সবাই টিচার বিয়ে করে না, আমি সারা জীবন স্টুডেন্ট হয়ে থাকতে হয়। আর আমি স্টুডেন্ট বিয়ে করে, উফ। আপনাকে কোন কথায় কি করাতে হয় আমি ভালো করে জানি। আপনাকে এবার গাধা থেকে আমি মানুষ বানাবো। তারপর আনহা ফ্রেশ হয়ে এসে দেখে ইহান তৈরি হয়ে বসে আছে। তুই থাকলে কিভাবে নামাজ পড়বো? ছেলে মেয়ে থাকলে নামাজ হয় নাকি? আমি আপনার হাজবেন্ড, তাই একসাথে হলে সমস্যা নেই। লাইফটাই তেজপাতা। তারপর ওরা দুইজন একসাথে নামাজ পড়ে নেয়। শেষে ইহান কোরআন তেলাওয়াত করে আনহা তার শুনতে শুনতে ওখানে ঘুমিয়ে যায়। এটা দেখে ইহান আনহার কপালে চুমু এঁকে দেয়। তারপর আবার ডাকে। এবার আনহা উঠে কেঁদেই দেয়। আমি খেলবো না। এখন খেলতে হবে না, আমরা অন্যদিন থেকে খেলবো। আজ অনেক কাজ। মানে? ব্যাডমিন্টন আপনার প্রিয় খেলা। এই সত্যি তুই খেলবি? হুম, যদি আপনি নাস্তা বানান তো। সে না হয় বানালাম, কিন্তু হুম। ইয়াহ, তুই যা, আমি আসছি। বলে রান্নাঘরে চলে গেল। তারপর নিজ হাতেই ইহানের পছন্দের খাবার পাওভাজি বানালো। যদিও নিজের জন্যই বেশি, ইহান খাবার নিয়ে বসে আছে, ওদিকে আনহা নিজের মতো খাচ্ছে। কিরে, খা। ভালো লাগছে না। এই ছেলেটা সবসময় খাওয়া নিয়ে বায় না। আচ্ছা, আমি খাইয়ে দিই। কিন্তু রাখ তোর কিন্তু। তারপর ছোটবেলার মতো আনহা ওকে খাইয়ে দিতে থাকে আর ইহান ওকে দেখতে থাকে। যে বড় হলে যা হয়, ওই ভাবতাম বর আমায় খাওয়াবে, তা না, বরকে খাওয়াতে হচ্ছে। এখন আমাকে খাওয়ান, পরে আমি খাইয়ে দেব। ইস, স্কুলের সেই দিনগুলো যদি শেষ না হতো, সারা জীবন যদি আপনি এভাবে আমার সাথে থাকতেন, তবে এসব কিছু হতো না। অতীতে আনহার সাথে পরিচয় হবার পর আনহা ইহানের রুটিনে পরিণত হয়, যাকে ছাড়া ইহানের দিন ছিলই না। শুধু শুক্রবার ছাড়া শুক্রবার স্কুল বন্ধ। শনিবার স্কুলে গিয়ে কিরে বেচি, কেমন আছিস? ইহান মাথা নেড়ে হ্যাঁ বলল। চল তাহলে। তারপর আনহা ইহানকে নিয়ে ফুচকা খেতে যায়। আনহা ঝাল পছন্দ করে, তাই বেশি করে ঝাল দিয়ে ফুচকা নেয়। কিন্তু ইহান যে ঝাল খেতে পারে না তা ওর মাথায় আসে না। ইহান একটা ফুচকা খেয়ে ঝালে হাঁপাতে থাকে। ছোট্ট একটা মানুষ কতটুকু ঝাল খেতে পারে? কি হয়েছে তোর পিচি? ঝাল লেগেছে? মাথা নাড়িয়েই হ্যাঁ বলে। এই নে পানি খা। ইহান ঢকঢক করি সব পানি খেয়ে নিল। ওখানে আনহার ক্লাসের অনেকেই ছিল। আনহা সবার সাথে মিশে দেয়, সবাই ওকে পছন্দ করে। আর ইহান কথা বলতে পারে না, এটা আনহার সবাইকে বলেছে। হা, বেচারা কথা বলতে পারলে ঝালের কথাও বলতো। আচ্ছা, আপনি এতটা ঝাল কিভাবে খান? আনহা সহ বাকি সবাই হ্যাঁ। উল্টি আনহার দিকে তাকাতে দেখে ও রোবটের মতো দাঁড়িয়ে আজকে ফুচকার প্লেট হাতে আর মুখে নিয়ে।
আনহার হাত থেকে সব ফুচকা পড়ে যায় আর মুখ থেকেও। তারপর কাঁদো কাঁদো মুখ নিয়ে ইহানের দিকে তাকায়। ইহান একটু ভয় পেয়ে যায়। অন্তি, ধোকা, আমার সাথে ধোকা হয়েছে, আমি কাউকে ক্ষমা করব না। না আপনারা কি ঝাল লেগেছে? না, তাহলে ঝাল লাগেনি, হাড়টা ব্লক মারতেছে। ডক্টর আঙ্কেলকে ডাকবো। থাক ভাই, তুই যে মুখ ফুটে বলেছিস তাতেই হবে। কি হচ্ছে আপনার, কাঁদছেন কেন? আচ্ছা, কয়েক মাস ধরে তুই আমার সাথে ছিলি, কিন্তু কথা বলতি না কেন? আপনি তো কিছু জিজ্ঞেস করেননি, তাই আমিও কিছু বলিনি। আজ জিজ্ঞেস করলেন তাই। অন্তি বোন, পানি দে, পানি দে, দয়া করে একটু পানি দে। অন্তি আনহাকে পানি দেয়। আনহা পুরো পানিটা খেয়ে নেয়। এবার রেগে ইহানের দিকে তাকায়। ইহান ভয়ে চুপসে গেছে। ওই আইনস্টাইনের বংশধর, আমি জিজ্ঞেস করিনি বলে তুই কথা বলবিস না? আনুষ্ঠান আঙ্কেলকে আমি চিনি না, বাপি ওনার কথা আমাকে বলেনি। ভাই তুই থাম, তুই যা। অন্তি ওকে ওর গাড়িতে দিয়ে আয়, নইলে আমি কিন্তু আর বাঁচবো না। আপনি তুই যাবি? তারপর অন্তি আনহার কথাই ইহানের গাড়িতে গিয়ে দিয়ে আসে আর ইহানের অবুজের মতো চলে যায়। ও বুঝতেই পারে না আনহা রাগ করলো কেন। তুই 2-3 মাস ওর সাথে কথা বললি, আর ও কথা বলতে পারে কিনা? বলিস না দোস্ত, বলিস না। আমার মাথা ঘুরছে, এরকম ছেলেও হয় তাইলে? আইনস্টাইনের ওই কাহিনীটা মনে আছে? কোনটা? ওই যে আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলকভাবে অনেক দেরিতে কথা বলতে শেখেন। তার বাবা মা এ ব্যাপারে অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন, এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন, এই স্যুপটা বড্ড গরম। তার বাবা মা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা তো বেশ অবাক। তারা তাকে জিজ্ঞেস করলো, তুমি আগে কথা বলনি কেন? উত্তরে আইনস্টাইন বলেন, কারণ এর আগে তো সব ঠিকই ছিল, স্যুপ কখনো গরম ছিল না। তুই যেরকম তুই জানিস ও সেরকম গল্প। অন্তি, তা নয় তো কি? তুই ভাব, তুই একটা এলিয়েন, পরীয় এলিয়েনদের জীবনী, আর তোর কপালে জুটেছে একটা এলিয়েন। জুটেছে মানে ওকে কি আমি বিয়ে করেছি নাকি? করতেও পারিস, কে বলতে পারে? চুপ করবি তুই, খালি বাজে কথা। তো কি বলবো বল? তুই তো এখনো ওই ছেলেটার নামই জানিস না, কি ওর নাম, অথচ ওর সাথে থাকিস। ধুর চল। পরের দিন স্কুলের টিফিন টাইমে আনহা একটা রাগী মুড নিয়ে ইহানের কাছে যায়। আপনি কি আমার উপর রেগে আছেন? না রে পিচ্ছি, রেগে নেই। যাই হোক, তোর নামটা কি বলতো? আমার নাম ইহান, ইহান আহমেদ অয়ন, সবাই অয়ন বলে। আমি ইহান বলেই ডাকবো, ওটাই সুন্দর লাগে। আপনার নাম? আমি আনহা মাহমুদ অর্নি, অর্নি বলে ডাকি। ও, অন্নে। অর্নি। আপনার এই নামটা ভালো না, আমি আপনাকে আনহা বলে রাখি, ওইটাই ভালো লাগে। ইহান আর আনহা, আমাদের নামে মিল আছে, তাই না? আচ্ছা, এই দাঁড়া, নাম বলবি না মানে? আমাকে আপু বলবি, বড় না আমি তোর? আপনি তো আমার বোন নন। আমি তোর বড় তাই। কিন্তু আপনি তো বোন নন। আরে জ্বালা, বলবি। কিন্তু আপনি তো। বুঝছি তোর বোন না, তোর যা মন চায় ডাকিস। কিন্তু ডাকবো কি? তুই কিন্তু, আচ্ছা তোর যা ইচ্ছে। আমি আপনাকে শুধু আপনি বলে ডাকবো। যদিও কেমন যেন, তবুও ডাকিস। তা পারিস? পড়িস কোন ক্লাসে তুই? দেখে তো মনে হয় না। বয়স কত? আমি জানি না, আম্মু বলেছে। বুঝছি, বয়স মতে বাড়িসনি। আম্মুকে বলবি কমপ্লেন খাওয়াতে। আচ্ছা, আপনি কোন ক্লাস? ক্লাস 7। আচ্ছা যাই, টিফিন শেষ। এভাবে আরো কতগুলো দিন কেটে যায়। হঠাৎ একদিন স্কুলে আসলে আনহার মাথা ঘুরে যায়, কারণ ওর ক্লাসের একটা ছেলে আনহাকে প্রপোজ করে, তাও আবার ইহানের সামনে। আনহা কিছু বলতে যাবে তখনই। এভাবেই আরো কতগুলো দিন কেটে যায়। হঠাৎ একদিন স্কুলে টিফিনের সময় মাঠে আনহা আর অন্তি কথা বলছিল। তখনই সিমান আসে, ক্লাস 9-এ পড়ে। অর্নি, তোমার সাথে কিছু কথা ছিল। ওই যে তোমার হিরো এসেছে। ইস, আজ বোধহয় তোকে প্রপোজ করেই দেবে। সত্যি বলছিস? দেখছি, আমারে যদি কেউ বলতো। অন্তি, দয়া করে একটু সাইডে আসো, অর্নির সাথে কথা আছে। জি ভাইয়া। সিমানকে দেখে আনহা নিজের হাতে নখ খুঁড়ছে। এটা দেখেই সিমান হেসে দেয়। জি বলুন। আসলে বলুন। আমি তোমাকে অনেক পছন্দ করি, মিন আই লাভ ইউ। এখন তুমি কি বলো? আমিও। তখনই ইহান আসে। এবার মনে হয় অনেকে গার্লফ্রেন্ড বানিয়েই ছাড়বে। গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, আনহা ছেলেটার বন্ধু হবে। কই, আমাকে তো বন্ধু বললো না।
আনহা, আপনি এখানে কি করছেন? চলুন আমার সাথে। এই পিচ্ছি, তুমি কে? আমি অয়ন। আপনি কে? তুমি কি অর্ণির ভাই? না। তাহলে অর্ণি তোমার কি হয়? আনহা আমার। আপনি হয়? আপনি হয় মানে? ওর কথা ছাড়ুন, ছোট মানুষ। ইহানের কথাটা গায়ে লাগে। ও ওখান থেকে কান্না করে চলে যায়। কি হলো? আমি আসছি। অর্ণি, অর্ণি, আমি তো সাইড দিলাম, কিন্তু কিছুই হলো না, তাই না? তোমাকে তো থামেন, গিফটগুলা দেন, অর্নিরে দিয়া দিমু। এই নাও। ইহান শোন আমার কথা। কি হয়েছে পিচিটার? আপনার সাথে কথা নেই আনহা। আপনি আমায় একটুও ভালোবাসেন না। আপনি এই পচা ছেলেটাকেই ভালোবাসেন। কে বলেছে? এই তো আমি আমার পিচি ইহানকে খুব ভালোবাসি। তাহলে ও কেন আপনাকে ভালোবাসে বলল? ইয়ে মানে কি হলো বলুন? ও আপনাকে গার্লফ্রেন্ড কেন বানাতে চায়? আপনি তো শুধু আমার মেয়ে বন্ধু, তাই না? কি হলো আনহা, বলুন না। আপনি আমার ফ্রেন্ড, তাই না? ওই পচা ছেলেটার না। আচ্ছা, আমি শুধু তোর গার্লফ্রেন্ড কেন? সিমানের কেন না? আমি তো আপনার ফ্রেন্ড, তাই না? হুম আপনি আমাকে ভালোবাসেন, তাই না? তো আমি রিয়াদকে বলতে শুনেছি, একটা ছেলের একটা মেয়ে বন্ধু আর একটা মেয়ের একটা ছেলে বন্ধু থাকতে হয়, আর তারা দুজন দুজনকে ভালোবাসে। যেমন আপনি আমাকে ভালোবাসেন, আমাকে খাইয়ে দেন, কথা বলেন, আমাকে আদর করেন, আর তাই আমি আপনাকে ভালোবাসি। তারপর আমার তো আর কোনো মেয়ে ফ্রেন্ড নেই, তাহলে আপনারও কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না না? বুঝলাম, আমার ইহান আমার ছোট্ট পিচ্ছি আমাকে নিয়ে সংসার করছে। আপনি শুধু আমার ফ্রেন্ড আনহা। আচ্ছা, পিচ্ছি একটা আমার কোমর পর্যন্ত পড়ে না, কথা দেখো। আমি রোজ কমপ্লেন খাই, তাই বড় হয়ে যাব। গুড বয়। আমি বলুন, আপনি ওই পচা ছেলেটার ফ্রেন্ড হবেন না? প্রমিস করুন। আচ্ছা, প্রমিস। ইহানের সামনে ঠিক মতো দাঁত নেই। হাসি দিতে খুব সুন্দর লাগে। ইহান একটা হেসে আনহাকে জড়িয়ে ধরে। পরের দিন ইহান আনহার জন্য নিজের কিছু চকলেট নিয়ে আসে, আনহাকে দেবে বলে। তখনই ইহান আনহাকে সিমানের সাথে দেখতে পায়। সিমান আনহাকে ভালোবাসি বলার সাথে সাথেই ইহান কেঁদে দেয়। অর্নি, ইহান। ইহান, কি ছেলেটা যার জন্য তুমি আমাকে ইগনোর করছো? আমার ইহানকে খুঁজতে হবে। পিচ্ছি ছেলে যেখানে ইচ্ছে যাক, তাতে তোমার কি? অসহ্য লাগে ওকে। ও আমার অনেক কিছু হয়, ওকে নিয়ে একটাও বাজে কথা না। আমার আমার পিচিটা কই গেল? ইহান। তারপর বেশ কয়েকদিন ইহান স্কুলে আসে না। এটা দেখে আনহা পাগল প্রায় হয়ে যায়। তারপরে কিছুদিন পরও স্কুলে আসে, কিন্তু আনহার সাথে কোনো কথা বলে না। আনহা ওর কাছে গেলে ওর দিকে না তাকিয়ে চলে যায়। দুদিন এইরকম ভাবেই চলে যায়। পরের দিন ইহান, ইহান শোনো আমার কথা। কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না আনহা। কি হয়েছে আমায় বলবি না? আপনি আমার কথা রাখেননি আনহা। আপনি আমায় বলেছিলেন ওই পথে ছেলের সাথে কথা বলবেন না, কিন্তু আপনি তা রাখেননি। তাই তুই এত রাগ করেছিস? হুম। আচ্ছা, আমি যদি ওর সাথে কথা না বলি তাহলে? আপনি আবার মিথ্যে বলছেন। মিথ্যে বলছি না রে পিচ্ছি, সত্যি বলছি। বল, রাগ করবি না তো তাহলে? আচ্ছা, তবে কি? চলুন আমার সাথে। তারপর আনহাকে টানতে টানতে সিমানের কাছে নিয়ে যায়। আনহা, তুমি? এই যে পচা ছেলে একটা, কত শোনো রাখ। আনহা শুধু আমার ফ্রেন্ড, তোমার না, আর তাই ওনার সাথে কথা বলবে না। আমি ওনাকে ভালোবাসি, উনি আমাকে আদর করে, উনি আমাকে ভালোবাসে, আমাকে খাইয়ে দেয়, তাই তুমি আনহার সাথে কথা বলবে না। শালার পিচ্ছি বলে কি? কি হলো? সিমান এবার নিচে বসে পড়ে, কারণ ইহান ওর কোমরেও আসে না। শালার পিচ্ছি, আমারে আনাহার থাপ্পড় খাইয়ে মন ভরে নেই, এখন আবার এইটুকু বয়সে এত বড় মাইয়ারে ভালোবাসিস কস? তুমি পচা বাজে কথা বলো। তোকে আপনি ওকে বলুন আপনি ওর সাথে কথা বলবেন না। কি বলছে ও এসব? ঠিক বলছে। দয়া করে তুমি আজ থেকে আমার সাথে কথা বলো না। আমি শুধু ইহানের ফ্রেন্ড। ইয়ে, আনহা শুধু আমার ফ্রেন্ড। হুম। আপনি দাঁড়ান, আমি চকলেট নিয়ে আসি। আমি জানি আনহা, তুমি ওর মন রাখার জন্য মিথ্যা বলছো। আমি বুঝতে পারছি ও তোমার খুব কাছের। তুমি ভুল ভেবেছো। ইহান যা বলেছে সেটাই ঠিক। মানে ওইটাই, আমি শুধু ইহানের। ইহান আসে তখন অনেকগুলো চকলেট দিয়ে হাসিমুখে ইহানের হাত থেকে নিয়ে সিমনের সামনে থেকে চলে আসে। থ্যাঙ্কস আনহা আপনাকে। আচ্ছা পিচ্ছি। দিন যতই যাচ্ছে ইহান আনহাকে নিয়ে তত বেশি প্রোটেক্টিভ হয়ে উঠেছে। এমনকি অন্তির সাথে দেখলেও রিয়াক্ট করে ও। কারোর সাথে মিশতে দেয় না।
আর নিজেও কারোর সাথে মিশে না। ইহানের দুনিয়া হয়ে গেছে আনহা, আর আনহার দুনিয়ায় কাউকেই যেন সহ্য করতে পারে না ইহান। এভাবে আনহা 8ম শ্রেণীতে ওঠে আর ইহান 3য় শ্রেণীতে। একদিন ইহান গিয়ে একটা ছেলের মাথায় ইট মেরে পালিয়ে আসে, কারণ ছেলেটা আনহাকে টিজ করেছিল, যদিও ছেলেটা ইহানকে দেখেনি। আরেকদিন আনহাকে সারাদিন নিজের সাথে বসিয়ে রেখেছিল, কারণ অন্তি বলেছিল আনহাকে আর ওর কাছে যেতে দিবে না। দিন দিন আনহার জন্য ওর পাগলামি বেড়েই চলেছে, কিন্তু এসব কেউ বুঝতেও পারত না, কারণ আনহা জানলে রাগ করবে। আরেকবার আনহা ক্লাসে পড়া পারেনি বলে হাই স্যার আনহাকে প্রচুর বকে আর স্কেল দিয়ে বাড়িও মারে। এইটা ইহান জানতে পেরে ওই স্যারের প্রিয় গাছের টপ ভেঙে ফেলে। এইটা আনহা দেখে ফেলে। তুই কি করেছিস? এটা কি করছে? সরি স্যার, আমার সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। তুমি অনেক বদমাশ হয়ে গেছো অনি। পড়া পড়নি তাই বকছি, এই জন্য আমার প্রিয় গাছটাকে। তারপর স্কেল দিয়ে আনহাকে প্রচুর মারে। আনহা ওখানে কেঁদে দেয়। আনহার কান্না দেখে ইহানও আনহার সাথে কাঁদে। স্যার যেতে আনহা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ব্যথা জায়গায় ফু দিতে থাকে। তা দেখে ইহানের কান্নার বেগটা বেড়ে যায়। এটা দেখে আনহার কান্না থেমে যায়। এ পিচি, তুই কাঁদছিস কেন? আপনার খুব লেগেছে না? ধুর পাগল ছেলে, আমার একটুও লাগেনি। তাহলে কাঁদছেন কেন? আরে না কাঁদলে স্যার ওর বেশি মারতো। আপনি মিথ্যে কেন বললেন? কিছু মিথ্যে খারাপ হয় না, তাই এবার কান্না থামা। আচ্ছা, আপনি ঠিক আছেন? কিছু না। আর শোন, হয়তো আমি কাল আসতে পারবো না, তাই তুই এবার রাগ করিস না, কেমন? আচ্ছা। পরের দিন আর আনহা স্কুলে আসতো না, কারণ মায়ের জন্য ওর শরীরে প্রচুর জ্বর হয়েছে। আনহা বুঝেছিল ও আসতে পারবে না, কিন্তু এতটা হবে বুঝতে পারেনি। কয়েকদিন পর আনহা স্কুলে এসে জানতে পারে হাই স্যারের মাথা ফেটে গেছে, কেউ তার মাথায় পাথর ছুঁড়ে মেরেছে। শুনে বেশ খুশি হয় আনহা। এ পিচ্ছি, দেখ স্যার আমাকে মেরেছে, তাই আল্লাহ তার মাথা ফাটিয়ে দিয়েছে। কি রে, তুই খুশি হসনি? ইহান নিচের দিকে তাকিয়ে হাসি দেয়। তাহলে তুই বস, আমি আসছি খাবার নিয়ে। আপনাকে মেরেছিল আনহা, তাই আমি ওনার মাথা ফাটিয়ে দিয়েছি। আমার আনহাকে কেউ মারবে আর আমি ছেড়ে দেব? কোনোদিন না। আমার আনহাকে কেউ কিছু বলবে না। এভাবে দিন দিন ইহান জিদ্দি আর একগুয়ে হয়ে পড়ে আনহার জন্য, কিন্তু সেটা শুধুমাত্র নিজের কাছে। ইহানের এই রূপ কেউ দেখেনি বর্তমানে। এই ইহান, আর এই আমার খেয়ালি স্টুডেন্ট, কোথায় হারিয়ে গেলি? আচ্ছা, তোর সমস্যা কই? বারবার কই হারিয়ে যাস? আরে এই গাধা, তোর বাবা মা কই? ওনারা কিছুদিনের জন্য দেশের বাইরে, কিছুদিন পর আসবে। তার মানে তোর মা জানে না? আর না তোর বাবা, মানে ওনারা জানেন না বিয়ের কথা? হায় রে, হিটলারগুলো জানতে পারলে কি হবে? আমি একটু আসছি। আপনি শুধু আমার আনহা। জানেন, সে ছোট্টবেলা থেকে পাগল ছিলাম, কিন্তু তখন ফিলিংটা বুঝতে পারিনি। কিন্তু আপনি যখন আমায় ছেড়ে গেলেন, আমি আপনাকে ভোলার বদলে আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। যা করেছি সবটা আপনার জন্য আনহা। আমি যে আপনাকে পাগলের মতো চাই, কিন্তু আপনি তো তা কোনোদিন বুঝতে পারেননি। তাই আমি আপনাকে কারো কাছে আসতে দিতে চাইনি। যদি আপনি এটা গ্রহণ করবেন না, কিন্তু আমার কিছু করার নেই, বাধ্য আমি। আনহা কাজ শেষ করে গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছিল। যদিও আনহা শাড়ি পরতে চায়নি, কারণও পারে না, কিন্তু শাড়ি ছাড়া কিছু খুঁজেও পেল না, তাই বাধ্য হয়ে ওটাই পরো। কিন্তু শাড়ির আগামাথা কিছুই বুঝছে না। তখনই ইহান আসে। আনহাকে এভাবে দেখে ইহানের মাথাটাই ব্লক করে। তখনই আনহার চোখে ইহানের দিকে যায়। এ তো মাথায় কমন সেন্স নেই, ঘরে ঢুকতে দরজা নক করতে হয়, জানিস না? আজব তো, আমার ঘরে আমি এসেছে, আমার মাথায় এটুকু সেন্স, ঘর আমার, তাই আসতে পারে। কিন্তু আপনার নেই যে ড্রেস ঠিক করার সময় দরজা লক করতে হয়। ইয়ে মানে? থাক, আর বলতে হবে না, আপনি পড়ুন। পড়ুন মানে? তোর সামনে পড়বো নাকি? সেটা জানি না, কিন্তু আমি আমার রুম থেকে যাচ্ছি না। আনহা বাধ্য হয়ে বাথরুমে গেল। এটা দেখে ইহান একটু হেসেই টিভি অন করে দেখতে থাকে। 30 মিনিট পর আনহা বেরিয়ে আসে, কিন্তু শাড়ি কই। প্রথম যেভাবে পড়েছিল তার চেয়ে খারাপ অবস্থা, আর আনহা ঘেমে একসার। ইহান জানতো এটাই হবে, কিন্তু আনহা এতটা চেষ্টা করবে জানতো না। আনহা ইহানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হেল্প লাগবে? ইহান বাঁকা হেসে আনহার কাছে গিয়ে শাড়ি ঠিক করে দেয়। কি ব্যাপার বলতো? ভার্সিটি প্রোগ্রামে তো শাড়ি ঠিক করতে 1 ঘন্টা লেগেছিল, কিন্তু আজ কি হলো? আমি ভালো স্টুডেন্ট তো, সেদিন আপনার শাড়ি ঠিক করে হেল্প করতে যাওয়ার পর ইউটিউব থেকে শিখে নিয়েছে। কেন? যাতে ভবিষ্যতে প্রবলেম না হয়,
মানে ভবিষ্যতে কোনো মেয়ে হেল্প চাইলে হেল্প করতে পারে। মানে আমার সাথে মশকরা হচ্ছে টিচারের সাথে? আপনি এখন তো আমার বউ, তাহলে আপনার সাথে মশকরা না করে কার সাথে করবো? আল্লাহ, ওই তুই দূর হ। শালা পোলা তো পোলাই হয়, সেটা আগেই যেই হোক না কেন। আর এসব শাড়ি পরায় হেল্প করার আইডিয়া বাদ দে। দেখা যাক। তখনই ইহানের চোখ আনহার আধ ভেজা চুলে আটকে যায়। আনহার চুল আঁচড়াচ্ছিল। ইহান গিয়ে একদম আনহার গা ঘেঁষে দাঁড়ায় আর আনহার চুলের গান ওর নাকে আসে। এই ছেলেটার হয় কি? ওই কি করছিস তুই? আপনার চুল থেকে সুন্দর ঘ্রাণ আসছে তাই। এটা চুলের না, শ্যাম্পুর ঘ্রাণ। গিয়ে মানে আচ্ছা কি শ্যাম্পু? যেটা তুই দিস, মানে তোরটাই ইউজ করেছি, আমারটা খুঁজে পাইনি। ও আচ্ছা। আর 1 মিনিট ওয়েট করলো না, বেরিয়ে গেল রুম থেকে যেন বাঘের গুহা থেকে বেরোলো। কিছুক্ষণ পর আবার ইহান রুমে যায়। আনহা টিভি দেখছিল। টিভিতে স্কুল নিয়ে অনুষ্ঠান হচ্ছিল। আসলে তুই ছোটবেলায় অনেক ভদ্র ছিলি, এখন কেমন হয়ে গেছিস? কেমন কেমন কথা কস। অতীতে আনহা 8ম শ্রেণীতে আর ইহান 3য় শ্রেণীতে ওঠার পর আনহার পড়ার চাপ প্রচুর বেড়ে যায়। কিন্তু ইহান দিন দিন পড়ালেখার প্রতি দুর্বল হয়ে পড়ছিল। শুধু আনহার জন্য বায়না করত। আনহা যেন ওর দরকারি কোনো জিনিস যা ছাড়াও থাকতে পারে না। আর ইহানের বাবা মা চেয়েও ইহানকে নিজেদের কথা শোনাতে পারেনি, কারণ ততদিনে তাদের শান্তশিষ্ট ছেলেটা অনেকটাই জেদি হয়ে উঠেছিল। ও শুধু আনহা ছাড়া কিছুই বুঝতো না। ইহান ওর প্রাইভেট টিউটরের কাছে পড়তে চাইতো না, তাই বাধ্য হয়ে ছেলের এই অবস্থা দেখে ওর বাবা মা আনহাকে ডেকে পাঠায়। আনহাকে ইহানের বাড়িতে ডেকে পাঠালে স্কুল থেকে আনহাকে ইহানের বাড়ি নিয়ে যাওয়া হয়, কারণ সেই স্কুলের ট্রাস্টি ইহানের বাবা। আনহা ইহানের বাড়িতে আসে। বাড়িটা বেশ বড় আর গোছানো। এরকম বাড়ি হয়তো আনহা আগে দেখেনি, তাই চোখ বুলিয়ে চারপাশটা দেখে নেয়। বাহ, আমার পিচ্চিটা এই বাড়িতে থাকে আর ও কি না আমার বাড়িতে যেতে চায়। আমার এরকম বাড়ি থাকলে সারাদিন ঘরে বসেই ব্যাডমিন্টন খেলতাম। তখনই সিঁড়ি দিয়ে কাউকে নামতে দেখে। হ্যাঁ, একজন মহিলা নামছে। দেখতে বেশ সুন্দরী, স্টাইলিশ আর একটু রাগী বলে মনে হলো আনহার কাছে। কেন জানি মহিলাটাকে দেখে আনহার আরিফ লায়লার মালেকা হামিদা বলে মনে হলো, যে তার তালিব থেকে তাইবাকে আলাদা করতে চায়। কিন্তু কেন মনে হচ্ছে বুঝতে পারছে না আনহা। ও বেশ ভয় পায়। ওনাকে দেখি সোফায় বসা থেকে দাঁড়িয়ে যায় আনহা। মহিলাটা এসে আনহাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। এরপর মহিলাটা পায়ের উপর পা তুলে সোফায় বসে। টেবিলে থাকা গ্রিন টির কাপে একটা সিপ বলল, তুমি তার মানে আনহা? জি। জান আমি কে? না। আমি ইহানের মা। জানতো আমি কোনোদিন ইহানকে কারোর সাথে কথা পর্যন্ত বলতে দেখিনি। তুমি একমাত্র যার সাথে ও মিশে। শুধু মিশে না আনহা, বলতেও পাগল। এর কোনো কারণ আছে আনহা? জানি না। তুমি জানো কেন তোমাকে আসতে বলেছি? না। তখনই ইহান আসে। আনহাকে দেখে সেই আনহাকে জড়িয়ে ধরে। আনহার পেট পর্যন্ত পরে ইহান। আপনি এসছেন আনহা, আমি আপনাকে আর যেতে দিব না, আপনাকে আমার কাছে রেখে দেব। ইহান থামো, ওনার সাথে কথা বলছি। ভালোই কন্ট্রোল করতে শিখেছ ওকে। যাই হোক, তোমার জন্য একটা জব অফার আছে। জব মানে? আমি কি জব করব? তোমাকে ইহানকে পড়াতে হবে। তার জন্য তোমাকে একটা ভারী অ্যামাউন্ট পেমেন্ট করা হবে। কিন্তু আমি জানি তুমি ছোট। আমি আমার ছেলের জন্য বেস্টটা চাই। ওর জন্য আমি অনেক বেশি অ্যামাউন্ট দিয়ে টিচার রাখা, কিন্তু ওর এক কথা তোমার কাছে ছাড়া পড়বে না। যদিও তোমাকে ওর টিচার হিসেবে রাখার ইচ্ছে নাই, কিন্তু ইহানের জেদের কাছে হার মানতে হলো। এখন তুমি কি বলো? প্লিজ আনহা, রাজি হয়ে যান না, প্লিজ প্লিজ। দেখো, আমি শুনছি তুমি স্টুডেন্ট হিসেবে ভালো, তাই তোমাকে পড়াতে বলছি। তার মানে এই নয় আর কোনো টিচার থাকবে না। তুমি শুধু 1 ঘন্টা তোমার মতো পড়াবে, আর স্যাররাই ওকে পড়াবে। আমি শুধু ইহানের জেদ রাখার জন্য বলছি। আচ্ছা ওকে, ওর জন্য তোমার ভালো অ্যামাউন্ট দেওয়া হবে, আগেই বলেছি। থ্যাংক ইউ আম্মু। আমার ইহান বাবাই যা চেয়েছে তাই দিয়েছি। এখন থেকে মাম্মার কথা শুনবে, তাই না? ওকে মাম্মাম। এই তো আমার গুড বয়। আমি আমার ইহানের সব ইচ্ছে পূরণ করব।
সব দেব যা আমার ইহানের চাই। তাহলে আমি কি এখন থেকে পড়াবো? ইহান যাও, তোমার নতুন মিসকে নিজের রুমে দেখাও। চলুন আনহা। যাক, ছেলেটাকে শান্ত করতে পারলাম। মেয়েটা যদি ওকে শান্ত রাখতে পারে তাহলে আমিও শান্তিতে কাজ করতে পারবো। এটা আমার ঘর। এই পিচি, তুই কার সাথে থাকিস? একা একা। আমার ছোট্ট রুমে একা থাকতে পারি না। আর তুই এইখানে? আসুন আগে। দেখলি পিচি, তোর জন্য আমাকে আজ টিচার হতে হলো। সে যাই হোক, তাতে কি, আমার আর হাত খরচ চাইতে হবে না। আচ্ছা চলুন। আনহা যেতে নিলে পিছলে পড়ে যায়। ও মা, গেলাম গো। আপনি আমার চেয়েও ছোট। পিচ্চির বাচ্চা, তোকে আজকে। আপনি আমার চেয়েও বেবি। আমি বেবি নই। তাহলে কি বুড়ি? আপনি আজ থেকে বুড়ি। না। না, আপনি বুড়ি। আচ্ছা না, আপনি খুকি। আপনি খুকি। না। আপনি কি বেবি নাকি? তাহলে কাঁদছেন কেন? দেখেন আমি বড়, তাই কাঁদি না। ওরে বড় রে, এখনো নাক দিয়ে ঠান্ডা লাগলে। ছে। দেখুন, ঠান্ডা লাগলে সেটা সবার হয়। হয়েছে বড় মানুষ, এবার পড়তে আসেন। এভাবে আনহা হয়ে ওঠে ইহানের টিচার। দুজনেই পড়ালেখা করতে থাকে ভালোভাবেই, কিন্তু ইহান কখনো আনহার পড়া পারত না। আর তাই আনহা ওকে শাস্তি দিত। কখনো কান ধরে দাঁড় করিয়ে রাখতো, বা কখনো কান টেনে দিত, কখনো আবার মারতো। কিন্তু ইহানের সবটাই ভালো লাগতো। এইসব ওর কাছে খেলা মনে হতো। একদিন আনহা ইহানকে প্রচুর মারে, কারণ ও যা পড়া দিয়েছিল তা কিছুই করেনি। খুব রেগেছিল আনহা, কিন্তু পড়ানোর শেষে টেবিল থেকে খাতা পড়ে যায়। আনহা খাতাটা খুলে দেখে আনহা এতদিন যা দিয়েছে ইহান সব করেছে, কিন্তু আনহাকে দেখায়নি। ইহানকে জিজ্ঞেস করেছিল, কিন্তু ও সেদিন শুধু হেসেছিল। এভাবে আনহার হয়ে উঠেছিল ইহানের টিচার। এভাবেই আনহার জিএসসি পরীক্ষা শেষ হয়, ভালো নম্বর পায়। এভাবে আরও 1 বছর চলে যায়। ইহান তখন ক্লাস 5-এ আর আনহা ক্লাস 10-এ। কিন্তু তখনই ঘটে বিপত্তি। ইহান আর আনহার জীবন থেকে চলে যাওয়ার সময় আসে, কারণ আনহার বাবার চাকরি ট্রান্সফার হয়ে যায়, যার কারণে ওদের সব কিছু শিফট করতে হয় চট্টগ্রাম। আর এই জন্য আনহার স্কুল শিফট করে ওখানেই নিয়ে নেওয়া হয়, আর সব কিছু ওখানেই ঠিক করা হয়। ইহান এটা শুনে প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছিল। আর তখন ইহানের বয়স কেবল 10। আগের চেয়ে বড় হলেও চাইলে কিছু করতে পারেনি সেদিন ইহান। যাওয়ার দিন। আন্না প্লিজ যাবেন না। আমিও যেতে চাই না পিচ্ছি, কিন্তু কি করব বল, আমি যে নিরুপায়, তাই বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে। আমি জানি না আনহা, আপনি শুধু আমার সাথে থাকবেন। পারবো না রে পিচ্ছি। এই নে, এটা ব্রেসলেট তোর জন্য। আপনি তার মানে যাবেন? ঠিক আছে, আর কোনোদিন আসতে হবে না আনহা, আপনি খুব পচা। ব্রেসলেট ফেলে দেয়, আর যার জন্য ওটা ভেঙে যায়। তারপর দৌড়ে ইহান চলে যায়। ইহান আর ফিরল না, চলে যায় আনহা ইহানের ছোট্ট দুনিয়ায় মায়া কাটিয়ে। তারপর আনহা চেয়েও ইহানের সাথে যোগাযোগ করতে পারে না। একসময় নতুন পরিবেশ, মানুষ, সব কিছু পেয়ে আনহা ইহানকে ভুলতে শুরু করে। ইহানের কথা মনে পড়লেও ততটা মিস করতো না। মায়াটা কাটিয়ে উঠেছিল কয়েক বছরে। আর আনহা ইহানের সবটা ছিল। আনহা যাওয়ার পর আনহা, আনহা, তোর আবার কি হলো? সবসময় আমি হারিয়ে যাই, আজকে আপনি হারিয়ে গেলেন নাকি? আচ্ছা, আমি যখন তোকে ছেড়ে চলে এসেছিলাম তখন কি আমার কথা তোর মনে পড়েনি? আনহার এমন কথাই ইহানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। খুব করুণ দৃষ্টিতে ইহান আনহার দিকে তাকায়। অতীতে ডুব দেয় ইহান। এভাবেই কেটে যায় প্রায় 5 বছর। আনহা এখন ঢাকায় থাকে। এইচএসসি এক্সামের পর ওর বাবা চাকরি ঢাকায় শিফট করে নেয়। তারপর আনহা ঢাকার একটা ভার্সিটিতে এডমিশন নেয়। আনহা এখন অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। আনহার লাইফে তেমন কোনো পরিবর্তন হয়নি, ওর লাইফ আগের মতোই আছে। এখানে এসেও আর অন্তি একসাথেই এডমিশন নিয়েছে। সব কিছুর মধ্যেই শুধু ইহান নামের সেই পিচ্চিটাই মিসিং আনহার লাইফ থেকে। যদিও ঢাকায় এসে ইহানের খোঁজ করেছিল, কিন্তু তেমন কিছু জানতে পারেনি, কারণ ততদিনে আনহার ইহানের দূরত্বটা অনেক বেশি ছিল। আর তাই আস্তে আস্তে আনহা প্রায় তা ভুলেও ভোলেনি। পিচ্চিটা আমার, জানি আমার উপর অনেক রাগ করে আছিস, কিন্তু কি করব বল, তখন কি আমি চাইলেও তোর কাছে থাকতে পারতাম? কিরে মিস কুকি, এখনো সেই পিচ্চি নিয়ে পড়ে আছিস? কি করে ভুলি বল, শালার 5 বছর একটা খোঁজও নিতে পারলাম না। তুই শুধু শুধু ওর কথা ভাবছিস। দেখ, ওর হয়তো তোর কথা মনেও নেই। তাই হবে হয়তো। আচ্ছা অন্তি,
ইহানের বয়স তো এখন কেবল 16 কিংবা 17 হবে। আর হিসেব অনুযায়ী ও এবার কলেজে, তাই না? হুম, কিন্তু কেন বলতো? ইস, আমার ক্লাস 5-এর পিছিটা এবার এসএসসি দিয়ে কলেজে উঠেছে, ভাবতেই কেমন লাগছে। তখনই ওদের সামনে আসে আদ্র। তা মিস অনি কি এখনো তার পিস্তিতে ডুবে আছে? এই অদম চাচার পথ চেয়ে আছে। আদ্র এবার মাস্টার্স, আনহার বয়ফ্রেন্ড, 2 বছরের রিলেশন। দেখেছেন ভাইয়া, পিচ্ছি হয়েও আপনার সতীন হয়ে বসে আছে। আচ্ছা, যদি সত্যি সত্যি থাকতো তবে আপনার আর আনহার সাথে রিলেশন করতে লাগতো না। কেন? কারণ সেই পিচ্ছি ওকে নিয়ে এতটাই পজিটিভ ছিল, আমাকেও ওর সাথে কথা বলতে দিত না। লাইক সিরিয়াসলি আনহা, শেষ পর্যন্ত আমার সতীন হবে এটা পিচ্ছি ভাবা যায়? চুপ করবে তোমরা, ভালো লাগছে না আমার। ইহানকে নিয়ে কেউ মজা করবে না। আচ্ছা বাবা, এখন আমার সাথে একটু চলো, তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো আজকে। আমার ভালো লাগছে না ভাই। কি হলো? কিছুই না, ওই যে ইহানের নাম নিতেই ওর মুখটা চুপসে যায়। এখনো মিস করে ওই খারুস পিচ্চিটাকে। খারুস মানে? আনহা যে বললো খুব সাপোর্ট। সাপোর্ট না কচু, ওটা শুধু আনহার কাছে। আমার সাথে 3 বছরে একদিনও কথা বলেনি। আর আনহা যাবার পর ওই পিচ্চিটার সামনে কেউ যেতে পারেনি। ওদিকে আনহা উঠে গিয়ে মাঠের শেষ কোণায় গাছের নিচে বসে। এদিকে সচরাচর কেউ আসে না। আনহার ভালো না লাগলে এদিকে এসে বসে। আনহা ওখানে বসে খাতার মধ্যে আঁকিঝুঁকি আঁকতে থাকে। আর ওর ছাড়া সিল্কি চুলগুলো বারবার ওর মুখের উপরে আষ্টে পড়ছে, যার জন্য আনহা বারবার তা কানের নিচে গুজে দিচ্ছে। কিন্তু অবাধ্য চুলগুলো যেন আনহার কথাই শুনছে না। হঠাৎ করে আনহার অদ্ভুত একটা ফিলিংস হয়। ওর মনে হতে থাকে কেউ ওকে ফলো করছে, ওর আশেপাশে কেউ আছে। বারবার চারিদিকে দেখে বোঝার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখতে পায়নি আনহা নিজের মনের ভুল মনে করে নিজের কাজ করতে থাকলো। কিন্তু ফিলিংসটা যেন বাড়তে লাগলো। কারণ নজর যেন আনহার গায়ে কাটার মতো ফুটছিল। আনহার বেশ ভয় হতে লাগলো। তাই ও আর কিছু না বলে দৌড় দিল। কিছু দূর যেতেই আনহা কিছুতে পেয়েছে পড়ে যায়। মাথায় ব্যথা পাওয়ার কারণ চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে থাকে। এতক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে আড়াল থেকে আনহাকে যে দেখছিল সে বেরিয়ে আসে। সে আনহার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। আনহা বুঝতে পারে কেউ তার দিকে আসছে, কিন্তু ও চোখের সামনে ঝাপসা দেখার কারণে তাকে চিনতে পারছে না। আনহা ঝাপসা চোখে এক হাঁটু গেড়ে কাউকে নিজের পাশে বসতে দেখে। আনহা তার শরীরে কালো জিন্স আর কালো শার্ট দেখতে পায়। তার শার্টের বোতামের খোলা অংশে যতটুকু বুক দেখা যায় তাতেই কোনো একটা নামের শেষ অংশ দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই আনহা সেন্সলেস হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই আনহার। আনহাকে মাটিতে পড়ে থাকতে দেখে সে কি করবে বুঝতে পারে না। এক দৃষ্টিতেই তাকিয়ে আছে আনহার দিকে। কত বছরের না দেখার স্বাদ পূরণ করছে এমনভাবে দেখছে আনহাকে। আনহার মুখের কাছে গিয়ে সে আনহার মুখটা দেখতে থাকে। আনহার মুখের উপর উড়ে আসা চুলগুলো যেন শত্রুর মতো আনহার চেহারাটা লুকিয়ে রেখেছে। তাই সে ঠোঁটের উপরের চুলগুলো কানের কাছে গুঁজে দেয়। তারপর আরো কাছ থেকে আনহাকে দেখতে থাকে। আনহার মাঝে নেশাক্ত হয়ে গেছে সে আনহার মাঝে কি খুঁজছে, কেন ওকে দেখছে, কি চাই ওর কিছুই বুঝতে পারছে না। দু চোখ ভরেই আনহাকে দেখতে থাকে। হঠাৎ তার চোখ আনহার ভেজা চটে যায়। নিজের অজান্তেই তার মুখে একটা হাসি ফুটে ওঠে, কিন্তু কেন বুঝতে পারে না। সে খুব সফটলি আনহার ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে। ওর মাথা কাজ করাই বন্ধ হয়ে গেছে। নিজের অজান্তেই সে তার নিজের বুকের বাম পাশে হাত দিয়ে বুকে থাকা নামের ট্যাটুটা দেখে নেয়। তারপর আনহার দিকে একটু এগিয়ে যেতেই কারো ডাক শুনতে পায়, আনহা, আনহা কই তুই? ওর দিকে আসতে দেখে প্রচন্ড বিরক্ত হয় সে। এতটাই রেগে যায় যে ওর মন চাইছিল কিছু দিয়ে অন্তির প্রাণটাই কেড়ে নিবে। কিন্তু অন্তির সাথে অন্য কাউকে দেখে নিজেকে শান্ত করে নেয় সে। তারপর আর 1 মিনিট অপেক্ষা করে না, সে চলে যায়। অন্তি এসে আনহাকে দেখে একটা চিৎকার করে, কারণ আনহার মাথাটা অনেকটা ফুলে গেছে আর ও নিথরভাবে মাটিতে পড়ে আছে। তারপর অন্তি আর আদ্র আনহাকে নিয়ে ডক্টরের কাছে যায়। আনহার জ্ঞান ফিরে আনহা নিজের আশেপাশে কাউকে খুঁজতে থাকে। কি রে, কাকে খুঁজছিস? ওই ছেলেটা যাকে আমি দেখছিলাম। ছেলেটা মানে? তোকে যেখানে পেয়েছি
সেখানে তুই ছাড়া আর অন্য কেউ কি ছিল? কিন্তু আমি দেখেছি। স্টপ ইট আনহা, বলছি তো এখানে কেউ ছিল না, তুমি ভুল দেখেছো। কিন্তু আর একটা কথা না, রেস্ট নাও। আচ্ছা, তারপর থেকে আনহা একটা দিনও শান্তি পায় না। শুধু বারবার মনে হতে থাকে কেউ তার আশেপাশে কেউ আছে, কিন্তু কে সেটা বুঝতে পারে না। রাতে ঘুমের মাঝে ভয়টাও পেয়ে বসেছিল আনহার। কখনো কখনো আনহার মনে হতে থাকে কেউ তার কাছে এসে তাকে ছোঁয়ার চেষ্টা করছে। আনহা তার ছোঁয়াটা বুঝতে পারে, কারণ তার ছোঁয়ার প্রতিটা চিহ্ন আনহার শরীরে দৃশ্যমান। কিন্তু এটাও কাউকে বলতেও পারে না। কি বলবে আনহা? এভাবে একরকম ভয়ের মধ্যে আনহার দিনগুলো পার হতে থাকে। সব কিছুতেই ভয় পেতে শুরু করে। মনের মাঝে সবসময় একটা কিছু খটখট করতেই থাকে। আনহা একদিন ভার্সিটির দোতলায় ব্যালকনির পাশে বসেছিল মনমরা হয়ে। তখন অন্তি আসে। কি মন খারাপ করে বসে আছিস কেন? এমনি। বল কি বলবি? তা তুই এত খুশি কেন? জানিস আমাদের ভার্সিটিতে এবার ফার্স্ট ইয়ারের একটা ছেলে ভর্তি হয়েছে। দেখতে অসম্ভব কিউট আর হ্যান্ডসাম। ইস, বয়সে যদি আর একটু বড় হতো তাহলে নিখাত প্রেম করতাম। ফার্স্ট ইয়ার তাহলে কি বড় হবে নাকি তোর চেয়ে? তেমনটা নয়, আসলে ও অনেক ছোট, এবার কলেজের স্টুডেন্ট হওয়ার কথা। কিন্তু কিভাবে যে ভার্সিটিতে ভর্তি হলো কে জানে। কত বছর? ওই আমাদের ইহানের বয়সী হবে, 16 কি 17। এটা কিভাবে সম্ভব? সেটা জানি না, তবে ছেলেটাকে দূর থেকে কিছুটা চেনা চেনা লাগলো, কিন্তু বুঝতে পারলাম না। আচ্ছা, ও কি ইহান হতে পারে? পাগল তুই! ইহান এবার কলেজে, ও কিভাবে? তাও ঠিক, তবে হলে ভালো হতো। বেচারা 2 বছর আগেই আসবে না? তখনই আনহা মাঠে কাউকে দেখতে পায়। খুব চেনা মনে হচ্ছে আনহার কাছে। আনহা কিছু না ভেবে তাকে দেখে উঠে দাঁড়ায়। আনহা এক দৌড়ে ভার্সিটির মাঠে চলে সেই নতুন ছেলেটার সামনে গিয়ে হাঁটুতে দুহাত দিয়ে হাঁপাতে থাকে। তারপরও সেই ছেলেটার দিকে তাকায়। ছেলেটার চেহারা দেখলে আনহার চোখে মুখে আলাদা একটা হাসির ঝলক ফুটে ওঠে। সেই ছোট্ট ছোট্ট দুইটা চোখ, খাড়া নাক আর স্থির চাহনি, সবটা আগের মতোই আছে। আনহার দিকে মায়া ভরা চোখের চাহনি আজও একই রকম আছে। চেহারার গড়নটা পরিবর্তন হলেও মায়া ভরা চোখের চাহনিতে আনহার চিনতে কষ্ট হলো না। তার সামনে ইহান দাঁড়িয়ে আছে। আজ 5 বছরের প্রতীক্ষার ফল পেল ওরা দুজন। ইহান আর আগের মতো নেই। ইহান আগে আনহার কোমরে আসতো না, সেই ইহানের বুক বরাবর পড়ে আনহা। দেখতে আগের মতো শুটকো নেই, একদম হিরোদের মতো বডি আর মেয়েদের মতো দুধ ফর্সা গায়ের বর্ণ। কিন্তু সিল্কি চুল আজও ইহানের চোখগুলো ঢেকে দিচ্ছে। চেহারায় বাচ্চাদের আদরের ছাপ। কালো একটা জিন্স আর শার্ট পরে কাঁধে ব্যাগ নিয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে বয়সের কারণে পিচ্ছির আদরটা না গেলেও মুখে অ্যাটিটিউডের কোনো কমতি নেই। এভাবে তাকিয়ে আছিস যেন চিনতে পারছিস না? আরে আমি আনহা, তো সেই আনহা। এক্সকিউজ মি, মানে? তুই এবার চিনতে পারছিস না? আমি আনহা, যার সাথে তুই স্কুলে ছিলি। আমাকে আপনি বলে ডাকতি। আপনি আমার বয়সে বড়, তাই আপনাকে আপনি বলেই ডাকবো। ইহান, আমি সেই আপনি নই। আমি তোকে পড়িয়েছি, তোর মনে নেই? আমি তোকে পাও ভাজি বানিয়ে দিতাম। হাঁটতো, হয়তো তোর কথা ওর মনে নেই। আর আমাদের ইহান কিভাবে হবে তুই বল? ও ভার্সিটিতে পড়ে আর আমাদের ইহান এবার কলেজে। অন্তি, তুই বিশ্বাস কর, ওই ইহান আমায় চিনতে পারছে না, হয়তো অনেকদিন পর দেখেছে। আজব তো। আনহা, তুই চল। ইহান, তুই সত্যি আমায় চিনিস না? সরি, আই এম অলরেডি লেট, আই হ্যাভ টু গো, এক্সকিউজ মি। বলে চলে গেল। কিছুদূর গিয়ে পিছনে ফিরে আবার আনহার দিকে তাকায়, তারপর চলে যায়। আনহাকে অন্তি টানছে। আনহা, ও আমাদের ইহান নয়। আমি ইহানকে চিনতে ভুল করিনি, ওই আমার পিচ্ছিটা। দেখ, হয়তো চিনতে পারছে না, নয়তো না চেনার ভান করছে। বড়লোকের ছেলে বলে কথা। এখন কি তোকে মনে করে লাভ আছে? কিন্তু কোনো কিন্তু নয়, তুই চল তুই। আচ্ছা, হিসেব অনুযায়ী ইহানের কলেজে থাকার কথা, কিন্তু ও ভার্সিটিতে কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। আর আমাকে ও চিনলো না, এটা কিভাবে হয়? জানি না, বাদ দে। তোর ইহানের দেখার স্বাদ মিটেছে, তাই অনেক এবার থেকে আর জ্বালাবি না। ওদের কথা দূরে দাঁড়িয়ে শুনছিল ইহান। থাকতাম আনহা, এখন আমি কলেজে থাকতাম, কিন্তু আপনি তো হতে কই দিলেন। আজ আপনার সাথে থাকার তাগিদে আমি আছি ভার্সিটিতে। সেদিন যখন আমাকে ছেড়ে গিয়েছিলেন
ঠিকই বলেছিলেন, হয়তো আপনার মনে নেই, কিন্তু আমার আছে। সেদিন যখন আনহা চলে যাচ্ছিল, আপনি আমার সাথে থেকে যান না আনহা, আমার বাড়িতেই থাকবেন আপনি। তা হয় না পিচি, আমায় যেতে হবে। তাহলে আমি আপনার সাথে যাব, আপনার সাথে এক স্কুলে একসাথে পড়বো।